আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, এই মাসের 12 তারিখে মানে আর এক সপ্তাহের একটু বেশি 12 তারিখে আমাদের জাতীয় সংসদের অধিবেশন বসছে। মানে নির্বাচনের পর বিএনপি যে নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে, সেই নির্বাচনের পর জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে 12 তারিখে এবং সেদিনই অনেক কিছু হবে। সেদিন স্পিকার নির্বাচিত হবেন, ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন এবং সেদিন প্রেসিডেন্ট প্রথমে একটা ভাষণ দিবেন এবং এই প্রেসিডেন্টের এই ভাষণ দেওয়াটা কিন্তু একটা ওনার সাংবিধানিক দায়িত্ব। আপনি যদি আমাদের যে সংবিধান এখনো আছে এবং সেই সংবিধানের আলোকেই কিন্তু সবকিছু হচ্ছে এবং সেই সংবিধানের 73-এর 2 যে অনুচ্ছেদ আছে সেখানে বলা হয়েছে সংসদ সদস্যদের প্রত্যেক সাধারণ নির্বাচনের পর প্রথম অধিবেশনের সূচনায় এবং প্রত্যেক বৎসর প্রথম অধিবেশনের সূচনায় রাষ্ট্রপতি সংসদে ভাষণ দান করিবেন। এটা হলো নিয়ম, একদম সংবিধানে বলা হয়েছে, এর বাইরে আপনি যেতে পারবেন না। তো 12 তারিখে যে অধিবেশনটা বসবে সেই অধিবেশনের শুরুতে প্রেসিডেন্ট একটা ভাষণ দেবেন। এই প্রেসিডেন্টের ভাষণ নিয়ে নানা ধরনের আপত্তি উঠছে। এরই মধ্যে এনসিপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বলা হয়েছে যে এই প্রেসিডেন্টের ভাষণ তারা চায় না। তারা বলেছে প্রেসিডেন্ট ভাষণ দিতে পারবে না, কারণ এই প্রেসিডেন্ট শেখ হাসিনার উচ্ছিষ্টভোগী অমুক তমুক অনেক কিছু এবং তার কোনো ব্যক্তিত্ব নাই, সেই স্বৈরাচারের দোষর ছিল, এগুলো অনেক কথা বলা হচ্ছে। আবার পাশাপাশি একজন আইনজীবী, যদিও উনি আইনজীবী বাট উনি জামাতের লোক, আর কি জামাতের আইনজীবী বলতে পারেন আপনি, কারণ উনি জামাত করেন, জামাতের পক্ষে ভোট চান, নানা রকম ঘটনা ওনার আছে। মিস্টার শাহরিয়ার কবির তিনি প্রধানমন্ত্রীর কাছে একটা চিঠি লিখেছেন যে যেন প্রেসিডেন্টকে দিয়ে ভাষণটা দেওয়ানো না হয়। কিন্তু কোশ্চেনটা হলো, প্রেসিডেন্ট ভাষণ যদি না দেন তাহলে সেটা ঠিক হবে কিনা, অথবা প্রেসিডেন্ট ভাষণ দিতে পারবেন না, এই কথা প্রেসিডেন্টকে কে বলতে পারবে, কেন বলবে, বলাটা সংবিধান সম্মত হবে কিনা, এই প্রশ্নগুলো কিন্তু আছে। আমি এটা নিয়ে একটু আলাপ করবো আজকে। আমি আপনাদেরকে আগেই বলেছি যে প্রেসিডেন্টের যে দায়িত্বের কথা আমি বললাম, প্রেসিডেন্ট সংবিধান বলেছে যে প্রেসিডেন্ট নতুন সংসদ নির্বাচনের পর প্রথম যে অধিবেশন হবে এবং এছাড়া প্রতি বছর প্রথম যে অধিবেশনটা হবে সেই অধিবেশনে প্রেসিডেন্ট ভাষণ দেবেন। এখন শাহাবুদ্দিন আহমেদকে আপনি পছন্দ করেন না, নাও করতে পারেন, আপনাকে সবাইকে পছন্দ করতে হবে এমন তো কোনো প্রতিজ্ঞা নেই, তাই না? কিন্তু পছন্দ না করলেও আপনি তো অন্য কাউকে প্রেসিডেন্ট বলতে পারবেন না। প্রেসিডেন্ট তো উনি, শাহাবুদ্দিন আহমেদই প্রেসিডেন্ট, এটা আপনাকে মানতে হবে ভাই। প্রেসিডেন্ট কিন্তু ব্যক্তি না, প্রেসিডেন্ট একটা প্রতিষ্ঠান, প্রেসিডেন্ট একটা পদ, সেই পদের লোকটা ওখানে বসে আছেন এবং ওই পদটাকে আপনি অসম্মান করতে পারবেন না। এই দেশের নিয়ম কানুন আইন সংবিধান সবকিছু মিলিয়ে প্রেসিডেন্টকে দেশের সবচেয়ে সম্মানিত ব্যক্তি হিসাবে অধিষ্ঠিত করেছে, স্বীকৃতি দিয়েছে। তো তাকে আপনি অপছন্দ করতে পারেন, কোনো সমস্যা, এটা আপনার পার্সোনাল ব্যাপার, কিন্তু সেটাকে কি আপনি প্রাতিষ্ঠানিক পর্যায়ে নিয়ে আসতে পারবেন? পারবেন না। আরেকটা কথা, নাহিদ ইসলাম সাহেব মাসেন আগে বলেছিলেন যে প্রেসিডেন্টকে অভিশংসন করা হোক, মানে ইমপিচমেন্ট করা হোক। দেখেন প্রেসিডেন্টকে কিভাবে ইমপিচমেন্ট করা যায় তারও কিছু নিয়ম কানুন আছে। সেই নিয়ম কানুনগুলো কি সেটা একটু জানা দরকার। সেই নিয়ম কানুনটা হলো গিয়ে, প্রথমে প্রেসিডেন্টের বিরুদ্ধে একটা অভিযোগ তুলতে হবে এবং সেই অভিযোগগুলো সুনির্দিষ্ট হতে হবে। ওনার যদি কোনো নৈতিকতার স্খলন ঘটে, ওনার যদি মস্তিষ্ক বিকৃত হয়, এ ধরনের কিছু ঘটনা আছে যেগুলোর মাধ্যমে উনি আর প্রেসিডেন্ট থাকার যোগ্য নয় বলে যদি সংসদ মনে করে, তাহলে সেই সংসদে ওনাকে অপসারণের জন্য একটা বিল উঠবে এবং সেই বিলে 2/3 সংসদ সদস্য যদি ভোট দেন যে উনি প্রেসিডেন্ট থাকতে পারবেন না, তাহলে উনি প্রেসিডেন্ট পদ থেকে অপসারিত হবেন। এই হলো প্রেসিডেন্টকে ইমপিচ করার নিয়ম। নাহিদ ইসলাম আবদার করেছেন যে প্রেসিডেন্টকে ইমপিচ করতে হবে। তো নাহিদ ইসলাম যে দলের নেতা, সেই দলের মোট সদস্য হলো 6 জন এবং উনি যে জোটের নেতা, সেই জোটের সঙ্গে তাদের সবগুলো মিলিয়ে সংসদ সদস্য হলো 77 জন। তো 300 সংসদের যে মানে আপনার অধিবেশন, সেখানে তো প্রেসিডেন্টকে ইমপিচ করতে হলে 200-র বেশি ভোট লাগবে। তা আপনারা তো 77 ভোটের মালিক, অথবা আপনি 6 ভোটের মালিক, তো আপনি ইমপিচ কিভাবে করবেন? করেন না, আপত্তি তো নাই,
পারলে করেন, কিন্তু তার আগে আপনাকে তো ওনার নৈতিক স্খলনজনিত একটা অভিযোগ তুলতে হবে। সেটা কি? বিষয়টা হলো যে গত 2024-এর 5ই আগস্টে যখন হাসিনা সরকারের পতন হলো, পতন হওয়ার পর থেকে দেশ চলেছে ইচ্ছা স্বাধীন মতো। যিনি ক্ষমতাধর উনি যা ইচ্ছা করেছেন তাই হয়েছে। সেটা সংবিধানে আছে কি নাই সেটার কোনো তোয়াক্কা হয় নাই। কেউ বলতে পারবে না এটা সংবিধান আছে কিনা, এই প্রশ্ন কেউ করছে। এই প্রশ্নগুলো কেউ উচ্চারণ করলেও সেগুলো কোনো গুরুত্ব পেত না। ইউনূস সাহেব যা মনে করতেন তাই হতো। ইউনূস সাহেবের সঙ্গে যারা ক্যাবিনেটে ছিলেন তারা যা মনে করতেন তাই হতো। সংবিধান মানলেন না, মানলাম না, কোনো সমস্যা নাই। এই নাহিদ ইসলামকে বলতে শুনেছি আমি, সংসদ, উনি একসময় উপদেষ্টা ছিলেন, উনি বলেছেন যে উনি বঙ্গবন্ধুকে জাতির পিতা মানেন না। যখন উনি কথাটা বলছেন তখনও পর্যন্ত কিন্তু সংবিধানে লেখা ছিল যে বঙ্গবন্ধু জাতির পিতা। যে সংবিধানকে মেনে আপনি শপথ নিয়েছেন, যে সংবিধানকে সমুন্নত রাখার প্রতিজ্ঞা করে আপনি শপথ নিয়েছেন, সেই সংবিধানে বলা হয়েছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলো আমাদের জাতির পিতা। আর উনি সেই ক্যাবিনেটের উপদেষ্টা বলেন উনি সংবিধান জাতির পিতা মানেন না বলেছেন। তার মানে ওনাদের কাছে সংবিধানে কোনো মূল্য ছিল না। সেই সরকার চলে গেছে, ওনাদের সরকার প্রধান ছিল, কে আটকাবে, কে বলবে, কে প্রতিবাদ করবে, কোনো কিছু তো ছিল না। কিন্তু ওনারা ভুলে গেছেন ডক্টর ইউনূস সাহেব এখন আর ক্ষমতায় নাই। এখন যারা ক্ষমতায় আছেন মানে বিএনপি সরকার যা কিছু করছেন সংবিধান মেনেই করছেন। এবং এই সংবিধানে যে যে বিষয়গুলো ওনাদের ভালো লাগে না অথবা নাও লাগতে পারে সেগুলি ওনারা মানছেন, এবং হয়তো সংসদ শুরু হওয়ার পর তাদের অপছন্দের বিষয়গুলো তারা হয়তো সংবিধান থেকে সরিয়ে দেবেন। আপনারাও দেন সেই মানে উদ্যোগে আপনারাও সামিল হন, কোনো আপত্তি তো নাই। কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি সরিয়ে দিতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে সংবিধান মানতে হবে। কারণ যদি আপনি আজকের সংবিধান না মানেন, এই না মানার অভিযোগটা কিন্তু আপনার বিরুদ্ধে রয়ে যাবে। সংবিধান পরিবর্তন হলেও এখন যে আপনি সংবিধান লঙ্ঘন করছেন এর জন্য কিন্তু আপনাকে আইনের আওতায় আনা যাবে। সংবিধান লঙ্ঘনের সাজা আপনাকে পেতে হতে পারে যদি কেউ চ্যালেঞ্জ করে আপনাকে। এই বিষয়গুলো মাথায় রেখে কাজ করতে হবে। আপনারা এখন একটা দল করেছেন, ওই দলের 6 জন এমপি আছে, কাজে আপনাদের কথা বলতে হবে খুব ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে। আপনি সংসদ সদস্য হয়েছেন, কাজে ধরাকে সরাজ্ঞান করার কোনো সুযোগ তো আপনার নাই। আপনি যেগুলো অপছন্দ করেন সংসদে যে সেই অপছন্দের বিষয়গুলো সংবিধান থেকে সরিয়ে দেন, কোনো প্রবলেম তো নাই। কিন্তু সরানোর আগ পর্যন্ত আপনাকে মানতে হবে। এটাই সারা দুনিয়ার নিয়ম। নতুন করে আপনারা 18 মাস নতুন করে তৈরি করেছিলেন, নতুন করে গাইডলাইন পালন করেছিলেন। আপনাদের মনে রাখতে হবে যে 18 মাসের পরে আরো একটা মাস পার হয়ে গেছে। ডক্টর ইউনূসের ক্ষমতাচ্যুতির পরে প্রায় 1 মাস হয়ে যাচ্ছে। এখন আর ওই আগের মতো করে ভাবলে চলবে না রে ভাই, এই নিয়ম মানতে হবে। এখন এই যে বিষয়গুলো এগুলি কিভাবে সমাধান হবে দাবি করা হচ্ছে জামাতের পক্ষ থেকে এবং এনসিপির পক্ষ থেকে, যে তাদেরকে ওই সংবিধান সংস্কার পরিষদ যেটা করা হয়েছিল সেই সংবিধান সংস্কার পরিষদে আগে সংবিধান সংস্কার করবে, জুলাই সনদ পাশ করবে, তারপরে তারা সঙ্গে সংসদে বসবে। এই যে আবদারটা, এটা বাস্তবে কোনো কোনো পাবে না, গুরুত্ব পাবে না। আপনাদের মনে রাখতে হবে বিএনপি কিন্তু তার 212 জন সংসদ সদস্য নিয়ে এবং একজন সংসদ সদস্য স্বতন্ত্র রুমিন ফারহানা, এরা কেউ কিন্তু সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেন নাই। কাজেই সংসদ শুরু হওয়ার আগেই সংবিধান সংশোধনের কোনো সুযোগ আর নাই। আপনাকে সংসদে যে তারপর আপনাকে সংবিধান সংশোধনের কথা ভাবতে হবে, এবং এটাই স্বাভাবিক। আপনারা যেটা গায়ের জোর করছেন, এরই মধ্যে আমরা দেখেছি যে বিএনপির পক্ষ থেকে জামাত ইসলামকে বলা হয়েছে যে আপনাদের এখান থেকে একজন এমপির নাম দেন যাকে আমরা ডেপুটি স্পিকার বানাতে পারি। জামাত এখানে শর্ত দিয়েছে আগে জুলাই সনদ পুরোটা মানতে হবে, এই পুরোটা একটা প্যাকেজ, ওই প্যাকেজ না মানলে আমরা ডেপুটি স্পিকার নাম দিব না। তো এই আবদার তো হবে না, প্যাকেজ আগে কিভাবে মানবে? তারা তো সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেই নাই, তাহলে আগে আপনি কিভাবে প্যাকেজ বাস্তবায়ন করবেন? এই প্যাকেজ বাস্তবায়নের এখন একমাত্র পদ্ধতি হলো সংবিধান জাতীয় সংসদের যাত্রা শুরু হওয়ার পর সেই সংসদে এই জুলাই সনদ উত্থাপন করা হবে একটা একটা করে, এবং ওই একটা করে উত্থাপন করলে পরে একটা করে ধারা, একটা করে প্রস্তাব, তারপরে সংবিধানের ওই সংস্কারটা করা হবে কি হবে না তা নিয়ে সংসদ সদস্যরা আলাপ আলোচনা করবেন, এবং সেই আলাপ আলোচনার পর যদি তারা মনে করে এটা করা উচিত তখন তারা সংবিধান সংশোধন করবেন। এটাই হতে হবে পদ্ধতি, এর বাইরে আর কোনো পদ্ধতি নাই।
যদিও আমি নিজে মনে করি যদি জামাত বলেছে যে তারা এই প্যাকেজটা পাস না হলে পরে তারা ডেপুটি স্পিকার হিসেবে কাউকে নাম দেবে না, আমার মনে হয় এটাও তারা শেষ পর্যন্ত এই দাবিতে অটল থাকবে না, অবিচল থাকবে না, তারা নিশ্চয়ই নাম দিবে। কারণ নাম না দিলে পরে তবে ডেপুটি স্পিকারটা হারাবে। এমনিতে জামাতের কিন্তু জামাতের একজন জামাত তৈরির মধ্যে বিরোধী দল হিসেবে আছে, কাজে জামাতের যিনি দলনেতা ডক্টর শফিকুর রহমান উনি তো মন্ত্রীর মর্যাদা পাবেন। আবার যদি তারা একটা ডেপুটি স্পিকার পায়, ডেপুটি স্পিকারও কিন্তু ইকুইভ্যালেন্ট টু মিনিস্টার, উনিও মন্ত্রীর মর্যাদা পাবেন। কাজে জামাত দুটো মন্ত্রীর মর্যাদা মানে মর্যাদা পদ তারা হারাতে চাইবে, এটা আমার কাছে মনে হয় না। জামাত অত বড় আন্দোলনকারী দল না, জামাত বরং সংসদীয় দল হিসেবে মানে বেশ ভালো করবে বলে আমার ধারণা, এবং যে কারণে তারা এটা মেনে নেবে। তারপরে এখন বার্গেনিং চলবে আগামী কয়েকদিন, কিন্তু সেই বার্গেনিং হয়তো সমাধান হবে। কাজে আমার মনে হয় ডেপুটি স্পিকারের ব্যাপারটা সমাধান হবে, কিন্তু প্রেসিডেন্টের যে দাবিটা, প্রেসিডেন্টকে বক্তৃতা দিতে দিবে না অথবা তারা ওয়াকআউট হয়তো করতে পারে, আমার জানি না, কিন্তু সেটাও আমি মনে করি প্রেসিডেন্টকে বক্তৃতা দিতে দেওয়া উচিত, খুবই উচিত। কারণ তা না হলে ওই সংসদের যে সৌন্দর্যটা, সংবিধানের যে সৌন্দর্যটা, এই দুটোই কিন্তু ভুলণ্ঠিত হয়। আমি জানি না এই সমস্যার সমাধান অথবা এই বিরোধের সমাধান কি রাজনৈতিকভাবে হবে নাকি আলোচনা টেবিল হবে, তবে সমাধান